আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে রচিত ইজি প্লাস হ্যান্ডনোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বিগত বোর্ড প্রশ্নগুলো সমাধান করব, যেখানে একত্রে জাবেদা খতিয়ান রেওয়ামিল দেওয়া আছে। এগুলো আমরা আজকে সমাধান করব। তো আসুন, 2003 সাল থেকে এই সিলেবাসটি শুরু হয়েছিল। 2003 সালে একটি প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটি রিকোয়ারমেন্ট ছিল 3টি 10 মার্কের। জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, পোস্ট টু দ্য লেজার অ্যাকাউন্ট অ্যান্ড প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স। জাবেদা করতে হবে, খতিয়ান দেখাতে হবে এবং রেওয়ামিল তৈরি করতে হবে। প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ি। প্রশ্ন বলা হচ্ছে, নওরিন নাজিয়া ইজ এ লাইসেন্স অফ সিপিএ ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ হার বিজনেস দ্য ফলোয়িং ইভেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন অকার। নওরিন নাজিয়ার প্রথম মাসের কিছু ঘটনা এবং লেনদেন নিচে দেওয়া হলো। মে মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 7, 11, 12, 17, 31 তারিখে 2টা। এই হচ্ছে আমাদের লেনদেন। এই লেনদেনগুলো আমাদের কি করতে হবে? রিকোয়ারমেন্ট জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, এই উপরে ট্রানজ্যাকশনগুলো জাবেদা করতে হবে। পোস্ট টু দ্য লেজার, আর তারপরে কি করতে হবে? লেজার খতিয়ান দেখাতে হবে। এরপরে রেওয়ামিল তৈরি করবো। তাহলে আসুন প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ি। 1 নম্বর, মে মাসের 1 তারিখে বলছে নাজিয়া ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ অ্যাজ ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। তাহলে ক্যাশ ইনভেস্ট করেছে 30,000 টাকা। জাবেদা হবে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। নারেশন হবে টু রেকর্ড দ্য ক্যাশ ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। এখন আসুন আমরা এটা জাবেদা করে ফেললাম সহজে, ব্যাস 30,000 টাকা। 2 তারিখে বলছে হায়ার্ড এ সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি অফ 1,000 টাকা পার মান্থ। একজন সেক্রেটারি রিসেপশনিস্টে সেক্রেটারি নিয়োগ দেওয়া হলো, যার বেতন হলো প্রতি মাসে 1,000 টাকা। কিন্তু এখন নিয়োগ দেওয়া হয়েছে, এখন তো বেতন প্রদান করা হয়নি। এই লেনদেন হয়নি, এটা একটা ঘটনা ঘটেছে, বাট এটা লেনদেন নয়, কারণ এখানে কোনো অর্থের পরিবর্তন ঘটে নাই। তাহলে আমরা এটা লিখবো নো এন্ট্রি। 2 তারিখে নো এন্ট্রি। 3 তারিখে বলছে পারচেজ 1500 টাকা অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। বাকিতে সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল 1500 টাকা ফ্রম গ্রিন সাপ্লাই কোম্পানির কাছ থেকে। তাহলে বাকিতে ক্রয় করা হয়েছে এই অন অ্যাকাউন্ট মানে বকেয়া। বকেয়ার সিনোনিম বলেছিলাম কয়টা? 8টা বকেয়া সিনোনিম আছে, তার মধ্যে একটা এখানে। তা আসুন প্রথমে আমরা কি লিখবো? সাপ্লাইজ ডেবিট আর অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 1500 টাকা। নারেশন দিব টু রেকর্ড দ্য সাপ্লাইজ পারচেস ফর অন অ্যাকাউন্ট। 3 তারিখ সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, সাধারণ জাবেদা। 7 তারিখে পেইড অফিস রেন্ট 900 টাকা ক্যাশ ফর দ্য মান্থ, 1 মাসের জন্য, চলতি মাসের জন্য। তাহলে কিসের জন্য টাকা চলে গেল? রেন্টের কারণে। ক্যাশ ক্রেডিট হলো, রেন্ট ডেবিট হলো। যে কারণে টাকা গেল সেই কারণটাই ডেবিট। রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর রেন্ট এক্সপেন্সেস। ক্লিয়ার? এবার 11 তারিখে কমপ্লিট এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল ক্লায়েন্ট 1100 টাকা ফর সার্ভিস রেন্ডার। একটা কর প্রতিবেদন সম্পন্ন হয়েছে, তার জন্য মক্কেলের কাছে দাবি করা হয়েছে 1100 টাকা পাওনা হয়েছে। তাহলে আয় বকেয়া থাকলে আমাদের জাবেদা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই 1100 টাকা। তাহলে আসেন 11 তারিখে আমরা দেখে আসি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সাধারণ জাবেদা খুব সহজ, কোনো কিছু আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। 12 তারিখে রিসিভ 3500 টাকা, তাহলে ক্যাশ আসলো, ক্যাশ ডেবিট। অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট, ব্যবস্থাপকীয় পরামর্শ দেওয়ার জন্য আমরা অ্যাডভান্স নিয়েছি 3500 টাকা। এখন আয় হয়নি, তাহলে ক্যাশ পেয়ে গেছি, ক্যাশ ডেবিট। কী কারণে আসলো? এটা অগ্রিম আয় হয়েছে, মানে আয় হয়নি কিন্তু অগ্রিম নিয়েছি, তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যদি এটা সার্ভিস দেওয়া হয়ে যেত সার্ভিস রেভিনিউ লিখতাম, কিন্তু অগ্রিম নেওয়া হয়েছে বলে আনআর্নড লিখতে হলো। ক্লিয়ার? 12 তারিখ শেষ। 17 তারিখ রিসিভ ক্যাশ টাকা 1200 ফর সার্ভিস কমপ্লিটেড, সেবা কমপ্লিট হয়েছে, দেওয়া হয়েছে এবং টাকাও পাওয়া গেছে, আয় সম্পন্ন হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটার ন্যারেশন কী হবে? টু রেকর্ড দ্য ক্যাশ রিসিভ ফর সার্ভিস রেভিনিউ। 31 তারিখে পেইড সেক্রেটারি রিসেপশনিস্ট স্যালারি 1000 টাকা ফর দ্য মান্থ। 2 তারিখে আমরা যাকে নিয়োগ দিয়েছিলাম তাকে আজকে 31 তারিখে বেতন দেওয়া হলো 1000 টাকা। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর স্যালারি এক্সপেন্স। লাস্ট পেইড 40% অফ দ্য ব্যালেন্স ডিউ গ্রিন সাপ্লাই কোম্পানি। গ্রিন সাপ্লাই কোম্পানির সাথে আমাদের লেনদেন হয়েছে 3 তারিখে 1500 টাকা। ওই 1500 টাকার 40% এখন আমরা পেইড করব। টাকা প্রদান করলে পাওনাদার ডেবিট হয়ে যায়, তাহলে অ্যাকাউন্ট পেবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট। 1500 40% 60 600 টাকা। অ্যাকাউন্ট পেবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ন্যারেশন লিখতে হবে
টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর অ্যাকাউন্ট পেবেল টু অ্যাকাউন্ট পেবেলকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এখন আমাদের জাবেদা সব শেষ হয়েছে। পোস্ট টু দ্য লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্ট খতিয়ান প্রত্যেকটা বইয়ের স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে খতিয়ান করতে হয়। তাহলে আসুন প্রত্যেকটা বিশেষ হিসাব দেখাবো। এখন ক্যাশের জন্য একটা খতিয়ান হবে, ক্যাপিটালের জন্য 2 নম্বর খতিয়ান হবে, সাপ্লাইজের জন্য 3 নম্বর খতিয়ান, অ্যাকাউন্ট পেবেলের জন্য 4 নম্বর খতিয়ান, রেন্ট এক্সপেন্স 5 নম্বর খতিয়ান। এই ক্যাশটা 1 নম্বরে চলে যাবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল 6 নম্বর খতিয়ান, এরপরে সার্ভিস রেভিনিউ 7 নম্বর খতিয়ান, আনআর্নড সার্ভিস রেভিনিউ 8 নম্বর খতিয়ান, সার্ভিস রেভিনিউ তো 7 নম্বর বলেছি, এরপরে স্যালারি 9 নম্বর খতিয়ান, অ্যাকাউন্ট পেবেল একবার বলা হয়েছে। এই মোট 9টা খতিয়ান হবে। ঠিক আছে দেখুন, তাহলে আমরা 9টা খতিয়ানের ঘর কাটবো। তবে ক্যাশের একটু লেনদেন বেশি হয়েছে বলে এটার ঘর একটু বড় হবে। ক্যাশের লেনদেন হয়েছে প্রথমে 1 তারিখে, তারপরে 7 তারিখে, এরপরে 12 তারিখে, নেক্সট 17 তারিখে, এরপরে 31 তারিখে 2 বার। এই জন্য আমরা 1 নম্বরে ক্যাশ লিখলাম এবং একটু বড় করলাম। 7টা আগে আমরা একটু নাম দিয়ে আসি। প্রথম ক্যাশের খতিয়ান 1 নম্বর, ক্যাপিটাল 2 নম্বর, সাপ্লাইজ 3 নম্বর, অ্যাকাউন্ট পেবেল 4 নম্বর, রেন্ট এক্সপেন্স 5 নম্বর, অ্যাকাউন্ট রিসিভেবল 6 নম্বর, সার্ভিস রেভিনিউ 7 নম্বর খতিয়ান, আনআর্নড সার্ভিস এটা 8 নম্বর খতিয়ান, স্যালারি এক্সপেন্স 9 নম্বর খতিয়ান। তাহলে মোট 9টা খতিয়ান আমরা এখানে করলাম। এখন আসুন খতিয়ানের ঘরগুলো আমরা একটু দেখাই। 4 কলাম অর্থাৎ 4টা টাকার কলাম দেওয়া হয়েছে। প্রথমে ডেট লিখতে হয়, তারপরে পার্টিকুলার, তারপরে রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে ব্যালেন্স। ব্যালেন্সের মধ্যে আবার ডেবিট ক্রেডিট করা যায় অথবা একটা কলমও করা যায়। যদি আমরা একটা কলম করি তাহলে বলা হবে 3 কলাম, আর 2টা কলম করি তাহলে 4 কলাম। 4 কলাম করা ভালো, বুঝতে সুবিধা হয়। যাই হোক, এখন আসুন আমরা ক্যাশের খতিয়ান যখন করব তখন ক্যাশ দেখব 1 তারিখে ডেবিট হয়েছে 30,000 টাকা ক্যাপিটাল নামে, বিপরীত নামটা লিখতে হয়। তো 1 তারিখ লিখলাম ক্যাপিটাল নামে 30,000 টাকা, ডেবিট পাশে বসালাম ব্যালেন্স ডেবিট। এরপরে 7 তারিখে আমাদের ক্যাশ ক্রেডিট হয়েছিল 900 টাকা। তাই কি নামে হয়েছিল এটা দেখি, রেন্ট এক্সপেন্স নামে। তো রেন্ট এক্সপেন্স নামে ক্রেডিট পাশে 900 টাকা। এখন 30,000 থেকে 900 চলে গেলে 29,100 থাকে। নেক্সট আসুন 7-এর পরে 12 তারিখে ক্যাশ ডেবিট হয়েছিল 3500 টাকা আনআর্নড সার্ভিস রেভিনিউ নামে, আনআর্নড সার্ভিস রেভিনিউ নামে ডেবিট হয়েছিল। 29,100 সাথে আবার 3500 যোগ হলে 32,600 টাকা হয়। 17 তারিখে ক্যাশ ডেবিট হয়েছিল 1200 টাকা সার্ভিস রেভিনিউ নামে। তাহলে সার্ভিস রেভিনিউ নামে আমরা 17 তারিখে লিখলাম ডেবিট পাশে, 32,600 সাথে 1200 যোগ করলে 33,800। এরপরে 31 তারিখ প্রথমটা ক্যাশ ক্রেডিট হয়েছিল 1000 টাকা, তবে স্যালারি এক্সপেন্স নামে। স্যালারি নামে আমরা ক্রেডিট পাশে দিলাম 1000, 33,000 থেকে 1000 চলে গেলে 32,800 থাকবে। লাস্ট 31 ক্যাশ ক্রেডিট হয়েছে 600 টাকা, এটা আমরা অ্যাকাউন্ট পেবেল নামে ক্রেডিট পাশে লিখলাম 600 টাকা, তাহলে 32,200 টাকা থাকলো। ক্লিয়ার? তাহলে আমাদের ডেবিট ব্যালেন্স হলো ক্যাশের, এটা রেওয়া মিলে ডেবিট পাশে যাবে। আশা করি বুঝতে পারছেন। আরেকটা দেখি আমরা, ক্যাপিটাল। ক্যাপিটালের একবারই লেনদেন হয়েছিল 1 তারিখে, ক্যাশ নামে ক্যাপিটাল ছিল ক্রেডিট পাশে 30,000 টাকা, বাস এটাই ক্রেডিট ব্যালেন্স। সাপ্লাইজ একবার হয়েছিল 3 তারিখে, গ্রিন সাপ্লাইয়ের কাছ থেকে বাকিতে কিনেছিলাম, সাপ্লাইজ ডেবিট 1500 টাকা, এইটাই ব্যালেন্স থাকবে, আর কোনো সাপ্লাই ছিল না। অ্যাকাউন্ট পেবেল আমাদের 3 তারিখে সাপ্লাইজ কিনে 1500 টাকা সৃষ্টি হয়েছিল, আর 31 তারিখে ক্যাশ পেইড করার মাধ্যমে আমাদের 600 টাকা পরিশোধ হয়েছিল। 1500 থেকে যদি 600 পরিশোধ হয়ে যায় আর ব্যালেন্স থাকে মাত্র 900, ক্রেডিট ব্যালেন্স দায় পাশে যাবে, তার মানে ক্রেডিট পাশে যাবে রেওয়ামিলের। রেন্ট এক্সপেন্সেস আমরা দেখেছিলাম 7 তারিখে রেন্ট এক্সপেন্স ডেবিট হয়েছিল 900 টাকা ক্যাশ নামে, আর অ্যাকাউন্ট রিসিভেবল এটা 11 তারিখে সার্ভিস রেভিনিউ নামে অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছিল বকেয়া আয়। 11 তারিখে সার্ভিস রেভিনিউ নামে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে থাকলো 1100 টাকা। 7 তারিখে সার্ভিস রেভিনিউ 11 তারিখে সার্ভিস রেভিনিউ হয়েছিল, একটা বকেয়া আয় হয়েছিল 1100, আরেকটা ক্যাশে আয় হয়েছিল 1200। 1100 আর 1200 যোগ করলে 2300, তাহলে ক্রেডিট ব্যালেন্স 2300 টাকা সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ হয়েছিল 12 তারিখে ক্যাশ রিসিভের মাধ্যমে, তাহলে ক্যাশ নামে ক্রেডিট পাশে আনআর্নড সার্ভিস রেভিনিউ 3500 টাকা, ক্রেডিট ব্যালেন্স থাকবে, রেওয়া মিলে যাবে ক্রেডিট পাশে। স্যালারি এক্সপেন্স ডেবিট হয়েছিল এটা 31 তারিখে ক্যাশ নামে, তাহলে ডেবিট পাশে স্যালারি এক্সপেন্স 1000 টাকা ব্যালেন্স ডেবিট। এই 9টা এখন আমরা লিখব নাম্বার 1 2 3 4 5 6 7 8 9। প্রথমে ছিল ক্যাশ ডেবিট ব্যালেন্স 32,200 টাকা,
ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স 30,000 টাকা ছিল, সাপ্লাইজ 1500 টাকা ডেবিট ছিল, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট পাশে ছিল 900 টাকা। 5 নম্বরে রেন্ট এক্সপেন্স ডেবিট পাশে ছিল 900 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ডেবিট পাশে 1100 টাকা, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে ছিল 2300 টাকা, আনআর্ন সার্ভিস ক্রেডিট পাশে ছিল 3500 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট পাশে ছিল 1000 টাকা। এখন ডেবিট পাশটা যোগ করলাম 36,700 টাকা আসলো, ক্রেডিট পাশটা যোগ করলাম 36,700 টাকা আসলো, দুই পাশ মিলে গেছে। ডেবিট ক্রেডিট যদি মেলে তাহলে আমাদের যে উপরে খতিয়ান করা হয়েছে ওটা সঠিক হয়েছে। এই হিসাবের শুদ্ধতা যাচাই করার জন্যই মূলত আমরা রেওয়া মিল করে থাকি। রেওয়া মিল হিসাব চক্রের কোনো ধাপ নয়। তো আমরা একটা অঙ্ক শিখলাম, সেমভাবে আরেকটা অঙ্ক দেখি। 23 নম্বর অঙ্ক, এটা 4 সালে আসছিল। অঙ্কটি বলা হচ্ছে দ্য ফলোইং ট্রানজাকশন আর ওপেন ফ্রম এ বুকস অফ মিস্টার প্রাইম ফর দ্য মান্থ অফ জুলাই 2004। 1 তারিখে প্রাইম ইনভেস্টেড ক্যাশ 2 লাখ টাকা অ্যান্ড ইনভেস্টেড ক্যাশ 2 লাখ টাকা, ফার্নিচার 50,000 টাকা ইন দ্য বিজনেস। তাহলে প্রাইম এখানে বিনিয়োগ করেছে ক্যাশে 2 লাখ টাকা আর ফার্নিচারে, মানে ক্যাশ হিসেবে আনছে 2 লাখ আর ফার্নিচার আনছে 50,000, তাহলে ক্যাপিটাল কত? 2,50,000। জাবেদা হবে ডেবিট, ফার্নিচার ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। এখানে আমাদের জার্নাল করতে বলেছে, নেসেসারি লেজার অ্যাকাউন্ট করতে বলেছে আর প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স করতে বলেছে। জুলাই মাসের 1 তারিখ, 5 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ, এই কয়টা ট্রানজাকশন। তো 1 তারিখে আমরা দেখলাম যে প্রাইম সে বিনিয়োগ করেছে প্রথমে মূলধন স্বরূপ ক্যাশ 2 লাখ আর ফার্নিচার 50,000, মোট ক্যাপিটাল 2.5 লাখ টাকা। ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ওকে। 5 তারিখে পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ, নগদে অফিস সাপ্লাইজ কিনেছে, ক্যাশ দিয়েছে 30,000 টাকা, আরও অন অ্যাকাউন্ট বাকি আছে 20,000 টাকা, তাহলে মোট সাপ্লাইজ কিন্তু 50,000 টাকা। তাহলে 5 তারিখে আবেদন হবে সাপ্লাইজ ডেবিট 50,000 টাকা, ক্যাশ ক্রেডিট 30,000 টাকা, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 20,000 টাকা। ক্লিয়ার? 15 তারিখে রিসিভ ক্যাশ 1 লাখ টাকা ফর সার্ভিস রেন্ডার, এই টাকাটা পেয়েছে সেবার মাধ্যমে। তাহলে ক্যাশ ডেবিট হলো কিসের কারণে, কোথা থেকে আসলো? সার্ভিসের কারণে, তাহলে সার্ভিস ক্রেডিট। সার্ভিসেরটা আয় সর্বদাই ক্রেডিট হয়। ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য ক্যাশ রিসিভ ফর সার্ভিস রেভিনিউ, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার? এবার আসুন 15 তারিখের পরে 22 তারিখ পেইড অফিস রেন্ট 20,000 টাকা ফর দ্য মান্থ, চলতি মাসের ভাড়া প্রদান করা হয়েছে 20,000 টাকা, তাহলে রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন পেইড বললে ক্যাশ চলে যায়, তাই ক্যাশ ক্রেডিট হয়, আর রিসিভ বললে ক্যাশ আসে, তাই ক্যাশ ডেবিট হয়। সেক্ষেত্রে দেখুন এখন এটা ন্যারেশন দিতে হবে টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর অফিস রেন্ট। ক্লিয়ার? 22 তারিখে কী যাবে তো বলেছি, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। দেখুন আমাদের বই থেকে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। 22 তারিখের পরে 24 তারিখে ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, পেইড বললে ক্যাশ চলে যায়, ক্যাশ ক্রেডিট হয়। কেন গেল? ইন্স্যুরেন্সের কারণে। এখন ইন্স্যুরেন্স যদি বলা হতো ফর দ্য মান্থ, চলতি মাসে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখতাম, চলতি মাসে খরচ। কিন্তু বলা হয়েছে ইন্স্যুরেন্স অ্যাডভান্স, যদি অ্যাডভান্স দিয়ে থাকে তাহলে এটা অগ্রিম দিয়েছে, তাই অগ্রিম কোনো খরচ প্রদান করলে সেটা কিন্তু সম্পদ, তাই প্রিপেইড লিখতে হয়। তাই প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। 24 তারিখে প্রিপেইড ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? 27 তারিখে পেইড স্যালারি 25,000 টাকা ফর দ্য মান্থ, চলতি মাসের বেতন প্রদান করা হয়েছে, তাহলে পেইড বললে ক্যাশ চলে যায়, ক্যাশ ক্রেডিট। কেন গেল? কিসের জন্য গেল? প্রশ্ন করলে উত্তর আসবে স্যালারির কারণে গেছে, যার কারণে গেছে সেটা ডেবিট, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? এটা যদি আমরা ন্যারেশন দিই তাহলে টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর স্যালারি এক্সপেন্স। 31 তারিখে প্রাইম উইথড্র, উত্তোলন করে নিয়ে গেছে কারবার থেকে পার্সোনাল ইউজের জন্য, তাহলে ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ চলে গেছে আর উত্তোলন, এটা কেন গেল? বলছে যে মালিক উত্তোলন করে নিয়ে গেছে, তা এটার নাম হচ্ছে ড্রয়িং বা উইথড্র। আমরা এখানে দেখতে পারি প্রাইম ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। ন্যারেশন টু রেকর্ড দ্য ক্যাশ উইথড্র বাই প্রোপাইটার। এখন ওপেন দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্ট, এই যে এন্ট্রিগুলো আমরা লিখেছি এর ভিতরে কয়টা এন্ট্রি আছে এগুলো আগে গুনে নিতে হবে। তাহলে ক্যাশ 1 নম্বর খতিয়ান, ফার্নিচার 2 নম্বর খতিয়ান, ক্যাপিটাল 3 নম্বর খতিয়ান, অফিস সাপ্লাইজ 4 নম্বর খতিয়ান, অ্যাকাউন্ট পেবেল 5 নম্বর খতিয়ান, সার্ভিস রেভিনিউ 6 নম্বর খতিয়ান, রেন্ট এক্সপেন্স 7 নম্বর, আর প্রিপেইড 8 নম্বর, স্যালারি 9 নম্বর, আর ড্রয়িং 10 নম্বর। 10টা খতিয়ান করতে হবে, ক্যাশ যাবে 1 নম্বর খতিয়ানে। ক্যাশ এখানে অনেকবার আসছে, এজন্য ক্যাশের খতিয়ানটা একটু বড় হবে। তাহলে 10টা খতিয়ান পূর্বের নাই, ঠিক এভাবে লিখলাম, 3 কলাম বিশিষ্ট লেখা হয়েছে, এটা আপনারা পারবেন। এই 10টা খতিয়ান প্রত্যেকের নাম লিখে নাম্বারিং করে দেওয়া হয়েছে। আর ওই 10টা ব্যালেন্স নিয়ে আমরা রেওয়া মিল তৈরি করেছি, ক্যাশ, ফার্নিচার, ক্যাপিটাল,
অফিস সাপ্লাইজ, অ্যাকাউন্ট পেমেন্ট, সার্ভিস রেভিনিউ, রেন্ট এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, স্যালারি এক্সপেন্স, প্রাইম ড্রয়িং। বাস, এখন আমরা ডেবিটগুলো ডেবিট পাশে লিখলাম, ক্রেডিটগুলো পাশে লিখলাম, দুই পাশে যোগ করলাম, দেখি 3,70,000 টাকা মিলে গেছে। নেক্সট 5 সালে যেটা আসছে, 5 সালে একই অবস্থা। এখানে আমাদের কয়টা এন্ট্রি দেওয়া হয়েছে? 1 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ। এটা বলা আছে ওপেন দ্য নেসেসারি লেজার, সরাসরি লেজার করতে হবে, এরপরে ট্রায়াল ব্যালেন্স দেখাতে হবে। সেক্ষেত্রে দেখুন, জাবেদা না করে যদি রেওয়ামিল খতিয়ান করতে হয় তাহলে কীভাবে করতে হয়? জাবেদা মনে মনে ভাবতে হবে কী জাবেদা হবে, আর সঙ্গে সঙ্গে পোস্টিং দিতে হবে খতিয়ানে। দ্য ফলোইং ট্রানজ্যাকশন, এখানে নিচে যে ট্রানজ্যাকশনগুলো আছে হাফিজ কোম্পানির, তো এটা বলছে মিস্টার হাফিজ ইনভেস্টেড টাকা 50,000 টাকা ক্যাশ অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা। এই মোট 7 লাখ টাকা মূলধন নিয়ে শুরু করলো। তাহলে ক্যাশ ডেবিট 5 লাখ, বিল্ডিং ডেবিট 2 লাখ আর ক্যাপিটাল ক্রেডিট 7 লাখ। এখন এখানে 3টে ভাষা আমরা ইউজ করেছি। ক্যাশের খতিয়ানে ডেবিট পাশে 5 লাখ টাকা, বিল্ডিংয়ের খতিয়ানে ডেবিট পাশে 2 লাখ টাকা ক্যাপিটাল নামে লিখতে হবে, আর ক্যাপিটালের খতিয়ানে ক্রেডিট পাশে 7 লাখ টাকা লিখতে হবে। দেখুন 1 তারিখে প্রথমে ক্যাশের 1 তারিখে লিখেছি আমরা ডেবিট পাশে 5 লাখ ক্যাপিটাল নামে, আর বিল্ডিংয়ের ডেবিট পাশে ক্যাপিটাল নামে লিখেছি 2 লাখ, আর ক্যাপিটালের ক্রেডিট পাশে দিয়েছি ক্যাশ এবং বিল্ডিং দুটো নামে 7 লাখ। ক্লিয়ার? খতিয়ান হয়ে গেল। 4 তারিখ হচ্ছে পার্সেস ইকুইপমেন্ট ফর ক্যাশ, তাহলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যান্ড অন অ্যাকাউন্ট 40, আর 40 আর 50 মিলে 90, তাহলে ইকুইপমেন্ট কিন্তু 90,000 টাকার। তাহলে ইকুইপমেন্টের ডেবিট পাশে ক্যাশ এবং অ্যাকাউন্ট পেবেল নামে 90,000 টাকা দিতে হবে, আর ক্যাশের ক্রেডিট পাশে 50,000 টাকা 4 তারিখে, আর অ্যাকাউন্ট পেবেলের ক্রেডিট পাশে 40,000 টাকা এই 4 তারিখে আসবে ইকুইপমেন্ট নামে। ক্লিয়ার? তো আমরা খতিয়ানটা দেখতে পারি। ঠিক আছে, দেখুন এই ইকুইপমেন্টের 90,000 টাকা দেখালাম ক্যাশ এবং অ্যাকাউন্ট পেবেল নামে, আর অ্যাকাউন্ট পেবেলের ক্রেডিট পাশে 40,000 টাকা, আর ক্যাশের প্রথমেই আছে ক্যাশের ক্রেডিট পাশে ইকুইপমেন্ট নামে 50,000 টাকা। এভাবে আমরা খতিয়ানগুলো করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এই খতিয়ানগুলো দেখে আসি, খতিয়ান করে এই রেওয়ামিল ইনশাল্লাহ পারবেন। এখানে কয়টা খতিয়ান হয়েছে? 11টা খতিয়ান হয়েছে। তো 11টা খতিয়ান এখানে আমরা রেওয়ামিলও তৈরি করতে পারবো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।